নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প দুজনে দেখা। নিরাপত্তা রক্ষার বেড়া পেরোনোর পর বৈদ্যুতিন বোটে চোখ পড়ল সুহাসের। কি কাণ্ড! দিল্লির ফ্লাইট আরও 2 ঘন্টা লেটে ছাড়বে। পলকে তিরিক্ষি হয়ে গেল মেজাজটা। টেলিফোনে তখন বলল 3:40 বদলে 4:40। সেই মতো হিসাব করে বেরোলো অফিস থেকে। এখন কিনা দেখাচ্ছে 6:40। কোনো মানে হয়? দিনকে দিন যাচ্ছে তাই হয়ে যাচ্ছে এয়ারলাইন্সগুলো। ভাড়া সস্তা করে যেন মাথা কিনে নিয়েছে। এখন বাড়তি সময়টুকু নিয়ে কি করবে সুহাস? ভ্যারেন্ডা ভাজবে? চুপচাপ বসে থাকাটা যে তার ধাতেই নেই। প্রাণ ছটফট করে, রাগের শিরা দুটো চিরিক চিরিক লাফায়। পাছে গালে হাত দিয়ে অপেক্ষা করতে হয়। স্টেশনে কিংবা এয়ারপোর্টে সব সময় শেষ মুহূর্তে পৌঁছয় সুহাস। এই অভ্যাসের দরুন দুবার চেক ইন করতে পারেনি। কাউন্টার বন্ধ হয়ে গেছে, মিস হয়ে গেছে ফ্লাইট। তারই কপালে আজ এই দুর্ভোগ। কিন্তু মাথা গরম করেও তো এখন লাভ নেই। হয়তো দুম করে চড়ে যাবে প্রেশার, ফের শুরু হয়ে যাবে বৃষ্টি মাইগ্রেনটা। বয়সটা তো ভালো নয়। এই মধ্য 40-এ মুঠো মুঠো ব্যথার বড়ি গেলায় তো নিষেধাজ্ঞাই জারি করেছে ডাক্তার। অগত্যা স্নায়ুকে নিয়ন্ত্রণে রেখে সুহাস লাউঞ্জের চেয়ারে বসল। চোখ রেখেছে টিভিতে। ওফ, খেলা টেলা হলে নয় তাও কথা ছিল। নিদেন পক্ষে নাচাগানা চললেও তাকিয়ে থাকা যায়। কিন্তু কি দেখাচ্ছে এটা? বাদরটা কিভাবে প্রেম করে, ঘর বাঁধে, বাচ্চা প্রতিপালনের কে কতটা দায়িত্ব নেয়। ওই অখদ্দে বাদুরে প্রোগ্রাম গেলাচ্ছে বরং ল্যাপটপ খোলা ঢের ভালো। একেবারে শেষ মুহূর্তে মার্কেট সার্ভের রিপোর্টটা এলো। একবার চোখ বুলিয়ে নিলে হয়। গত কোয়ার্টারে তাদের 3টে প্রোডাক্টের বিক্রি কমেছে। লালওয়ানি কেজরিওয়ালরা কাল তো কৈফিয়ত চাইবেই। নিজের মতো করে একটা রিপোর্ট তৈরি রাখা দরকার। কোন কোন এরিয়ায় কী ধরনের কাস্টমাররা ব্র্যান্ড বদলাচ্ছে সে সম্পর্কে যদি হাইলাইটটা করা যায়। ফ্লাইটে যেতে যেতে কাজটায় হাত দেবে ভেবেছিল, কিন্তু এখন তো ফালতু অনেকটা সময় হাতে পড়ে। তার আগে একটু গলা ভিজিয়ে নেবে কি উষ্ণ পানীয়। সুহাস ঘাড় ঘুরিয়ে তাকালো এদিক ওদিক। হ্যাঁ, ওই তো কফি শপ। উঠে দাঁড়ালো সুহাস। ট্রলি ব্যাগখানা নিয়ে যাবে কি যাবে না ভাবল যেন 1 সেকেন্ড। তারপর টানতে টানতে এগোচ্ছে। কয়েক পা গিয়েই জোর ঝাঁকুনি। কফি কর্নারে কে ওই পৃথুলা রমণী? তর্জনী উঠিয়ে দোকানদারের সঙ্গে কথা বলার ভঙ্গিটা সুহাসের ভীষণ ভীষণ চেনা। তুলিকা নাকি? হ্যাঁ, তুলিকাই তো। 16 বছর আগে সেই ছিপছিপের চেহারাটা নেই বটে, তবু শনাক্ত করতে অসুবিধা হয় না। পথঘাটের হেঁজিবেজি পরিচিত তো নয়। সুহাসের এককালের বউ, পাক্কা 26 মাস যার সঙ্গে ঘর করেছিল সুহাস। তার আগে আরও 3 বছরের প্রেম পর্ব। অতএব আকারে তুলিকা যতই বদলাক, সুহাসের চোখ ভুল করবে কেন? কাছে গিয়ে ডাকবে নাকি? দোলাচলে পড়ে গেল সুহাস। মাঝে এতগুলো বছরে একবারও দেখা হয়নি। দোকানদারের সঙ্গে এখন বাগবিতণ্ডা চলছে তুলিকার। হঠাৎ সিনে এন্ট্রি নিলে কেমন দেখাবে ব্যাপারটা? বিরক্ত হবে তুলিকা? হতেও পারে। অপ্রস্তুত বোধ করবে? অসম্ভব নয়। ডিভোর্স হয়ে যাওয়া বরের সঙ্গে আকস্মিকভাবে দেখা হয়ে গেলে প্রাক্তন স্ত্রীর কী প্রতিক্রিয়া ঘটবে তা কি সুহাসের পক্ষে নিখুঁত অনুমান করা সম্ভব? হয়তো অর্ধপরিচিতর ভান করে কেজো সুরে 2-একটা কথা বলে এড়িয়েই গেল সুহাসকে। ব্যাপারটা তো সুহাসের পক্ষে বেশ অপমানকর নয় কি? তেমনটা ঘটাচ্ছে আদৌ দর্শন না দেওয়াই তো শ্রেয়। মানুষ যা ভাবে তাই কি করে সর্বদা? সুহাসের পা এগিয়েই গেল। তুলিকার ঠিক পিছনে দাঁড়িয়ে গলাটা অনাবশ্যক ভারী করে বলল, এনি প্রবলেম?
ঘুরে তাকালো তুলিকা। অমনি বেজায় চমকেছে। মুখমণ্ডলের বিরক্তি নিমেষে বদলে গেছে বিস্ময়। চোখ বড় বড় করে বলল, আরে তুমি? এই তো, মনে হলো জোরদার একটা লড়াই বেঁধেছে, তাই। সুহাস মুখখানা হাসি হাসি করল। চশমা সেট করতে করতে বলল, কি নিয়ে সমস্যা? আর বলো না, 5 টাকা ফেরত দিতে পারছে না। সুহাসের মনে পড়ল গড়িয়াহাটের হকারদের সঙ্গে খুচরো নিয়ে দুমদাম কাজিয়া লেগে যেত তুলিকার। একটা টাকার জন্য কি যুদ্ধটাই না চলত। সুহাস আমল না দিতে চাইলে তুলিকা খেপচুরিয়ার। বাড়ি ফিরেও সমানে গজগজ। ইচ্ছে হলে টাকাটা আমি ভিখারিকে বিলিয়ে দেব, দোকানদারকে লুটতে দেবো কেন? ছেড়ে দাও বলছিলে কেন? এই জন্যই তো ওরা আশকারা পেয়ে যায়। এখনো তুলিকা ওই মানসিকতাই ধরে রেখেছে। সুহাস মুখের হাসিটা বজায় রেখে বলল, ডোন্ট বদার, আমিও কফি খাবো। চেঞ্জটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপত্তি নেই তো? আরে না না, চিচি, নাও না। দাম মিটিয়ে কাগজের কাপ হাতে দুজনে সরে এলো কাউন্টার থেকে। কাঁধে একটা ঢাউস ভ্যানিটি ব্যাগ ছাড়া সঙ্গে আর কোনো মালপত্র নেই তুলিকার। এত কম লটবহর নিয়ে তো বেরোয় না তুলিকা। লাগেজ চালান করে দিয়েছে বোধহয়। পরনে সালোয়ার কামিজ, কাঁধে ওড়না। ভারী চেহারা তুলিকাকে প্রায় সর্দারনি বলে চালিয়ে দেওয়া যায় এখন। কাপে চুমুক না দিয়েই তুলিকা বলল, তুমি যাচ্ছ কোথায়? দিল্লি। এক্ষুনি ফ্লাইট? না, দেরি আছে একটু। তাহলে চলো না, কোথাও বসি। সুহাসেরও সেই রকম ইচ্ছে, তবে প্রস্তাবটা তুলিকার দিক থেকে আসায় যেন স্বস্তি বোধ করল। ট্রলি ব্যাগটা ঠেলতে ঠেলতে ফিরছে লাউঞ্জের দিকে তুলিকার সঙ্গে। এক মুঠো চিনির প্যাকেট তুলে এনেছিল সুহাস। তুলিকাকে জিজ্ঞাসা করল, তোমায় কটা দেব? দুদিকে মাথা নাড়ল তুলিকা। একটাও না। সে কি, তুমি তো কফিতে গাদা গাদা চিনি খেতে। ছেড়ে দিয়েছি। কেন? সুহাস মুচকি হেসে বলল, স্লিম হওয়ার চেষ্টা? না, সুগার ধরেছে। ও, অলটপকা রসিকতার জন্য সুহাস পলকে সংকুচিত। সামান্য উদ্বেগ ফুটিয়ে বলল, কবে থেকে? এই বছর চারেক। বাবা মা দুজনেই তো ডায়াবেটিক, আমি আর ছাড় পাই কী করে? তুলিকার আক্ষেপোক্তিটা কানে বাজল সুহাসের। ওই বাবা মার উদাহরণ দিয়েই না একসময় তুলিকাকে বেশি মিষ্টি খেতে বারণ করত সুহাস। তুলিকা অবশ্য পাত্তাই দিত না। সুহাসের কথাকে আমল না দেওয়াই তুলিকার স্বভাব ছিল যে। এখন তো বেশ ভবিতব্য বলে মেনে নিয়েছে। সাধে কি বলে, মানুষ পরিস্থিতির দাস। সুহাস নিজেও তো কত কী ছেড়েছে। রক্তচাপ বা কোলেস্ট্রলের বিপদঘণ্টা বাজানোর পর বছরে আর কদিনই বা রেয়াজি খাসির মাংস খায়। ডাক্তারের ধমকে চোটে সিগারেটটা পর্যন্ত পরিত্যাগ করল। একসময় ধূমপানের কুফল নিয়ে বৃথাই কত লেকচার ঝেড়েছে তুলিকা। নেশাটা এখন নেই শুনলে তুলিকাও হয়তো ভিমরি খাবে। সুহাস অবশ্য প্রসঙ্গটা তুলল না। গলা নামিয়ে বলল, তোমার বাবা তো শুনেছিলাম? হ্যাঁ, চলে গেছে। প্রায় 7 বছর হলো। ওই সুগার থেকেই স্ট্রোক। তুলিকা একটুক্ষণ চুপ। তারপর কফিতে চুমুক দিয়ে বলল, মা কিন্তু এখনও ডায়াবেটিস নিয়ে মোটামুটি ফিট। কদিন আগেই তো আমাদের বেঙ্গালুরুর বাড়িতে একা একা ঘুরে এলো। তোমরা কি বেঙ্গালুরুতেই সেটেল হয়ে গেলে? বলতে পারো। 11-12 বছর তো হলো। ফ্ল্যাট ট্যাটও কিনে ফেলেছি। ওখানেই একরকম শিকড় গজিয়ে গেছে। কলকাতা মিস করো না? আমারও তো নস্টালজিয়া ফিয়া নেই, শুধু পুজোর দিনগুলোতে যা একটু। আর মা, তাছাড়া হিমাদ্রিরও কলকাতার ওপর তেমন টান নেই। যে পোস্টে উঠে গেছে ওর পক্ষে আর কলকাতা ব্যাক করা সম্ভব নয়। আমার শ্বশুর শাশুড়িও এখন বেঙ্গালুরুতে চলে এসেছে পার্মানেন্টলি। ও, তাহলে তো ঠিকই আছে। সুহাস চুপ করে গেল। বুঝিবা মনে মনে একটু পড়তে চাইল তুলিকাকে।
হিমাদ্রি নামে তুলিকার বরটি যে উচ্চপদে আসেন, সেটাই কি কায়দা করে শোনাতে চাইল তুলিকা? বেঙ্গালুরুতে কম্পিউটারের বারবারন্দ, ভদ্রলোক কি ওই লাইনেই আছে? সুহাসও এমন কিছু নিচু পোস্টে চাকরি করে না, একটা সর্বভারতীয় কোম্পানির এরিয়া মার্কেটিং ম্যানেজার। ওই হিমাদ্রি নামের লোকটা কি তার চেয়েও বেশি মাইনে পায়? হতেও পারে। যা মুড়ি মুরগির মতো স্যালারি দেয় সফটওয়্যার কোম্পানিগুলো, সেদিক দিয়ে দেখলে সুহাসকে ডিভোর্স করে বোধহয় লাভই হয়েছে তুলিকার। এদিকে মধুরিমা চক্করে পড়ে সুহাস তো কলকাতায় গেঁথেই গেল। গুরগাঁয়ের অফারটা যদি নিয়ে নিত, আর একটি কি উঁচুতে উঠত না সুহাস? প্রস্তাবটা শুনে মধুরিমা এমন গোমরা হয়ে গেল, সুহাস আর এগোতেই পারল না। তবে একটা কথা, শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে হচ্ছে তুলিকাকে, অথচ সুহাসকে তার বাবা মায়ের কাছ থেকে ভাগিয়ে এনেছিল স্রেফ একটাই কারণ, শ্বশুর শাশুড়ি নিয়ে বাস করা তার পক্ষে নাকি সম্ভব নয়। তাহলে এখনও নিশ্চয়ই শ্বশুর শাশুড়িকে খুব প্রসন্ন চিত্তে গিলছে না তুলিকা? তুলিকার কাল্পনিক অস্বাচ্ছন্দ্যের কথা ভেবে বুঝি ঈষৎ প্রফুল্ল বোধ করল সুহাস। অল্প অল্প হিংসেও জাগছিল হিমাদ্রির ওপর, সেইটুকুও আর নেই। দুজনেরই কফি শেষ। কাপ দুখানা ওয়েস্টবিনে ফেলে ফের এসে বসেছে তুলিকার পাশে। আলগাভাবে প্রশ্ন ছুড়ল, এখন কি মায়ের কাছেই এসেছিলে? ঠিক তা নয়, রুবাইয়ের বিয়ে ছিল। তুলিকা চোখ ঘোরাল। রুবাই কে বুঝতে পারছো তো? দাদার মেয়ে। ওমা, সে তো এতটুকুনি ছিল, চকলেট না নিয়ে গেলে খেঁদে গড়াগড়ি দিত। মাঝে অনেকগুলো বছর কেটে গেছে মশাই, ভারী সহজ সুরে তুলিকা বলল। গত বছর রূপায় এমএ পাশ করেছে। বিয়েটা অবশ্য একটু তাড়াতাড়িই হলো। পাত্রপক্ষ এমন উঠে পড়ে লাগলো, দাদাও দেখল দেরি করে কি হবে। তুলিকার অনাড়ষ্ট আলাপচারিতা সুহাসেরও বুঝি মনের আর ভেঙে দিচ্ছিল। স্বাভাবিক স্বরেই বলল, তুমি কি একাই এসেছিলে? হোমা, তা হয় নাকি? রূপায়ের বিয়ে বলে কথা। বাকি সবাই আগে ফিরে গেছে বুঝি। উপায় কি, অফিস স্কুল আছে না? আমি তো একমাত্র বেকার মানুষ, বাড়তি কয়েকটা দিন রয়ে গেলাম। তুমি এখন হাউসওয়াইফ? সুহাসের গলায় বিস্ময় উপচে পড়ল। চাকরি বাকরি করছো না? স্কুলে পড়াচ্ছিলাম, প্রথম বাচ্চাটা হওয়ার পরও চালিয়ে যাচ্ছিলাম। সেকেন্ড ইস্যুটা হওয়ার পর আর কন্টিনিউ করতে পারলাম না। চকিতে স্মৃতি দুলে গেল সুহাসের। কলকাতাতেও স্কুলেই পড়াতো তুলিকা। চাকরির ব্যাপারে ততটাই অবসেসড ছিল তুলিকা, যতটা দ্বিধা ছিল সন্তান ধারণে। হয়তোবা এক ধরনের চোরা আতঙ্কে ভুগত। একবার পিরিয়ড হতে কদিন দেরি হয়েছিল, অমনি তুলিকার মুখ হাঁড়ি। তর্জনী উঁচিয়ে সুহাসকে বলেছিল, বারবার বলি প্রোটেকশন নাও, তুমি শুনতেই চাও না, ইচ্ছে করে আমায় ফাঁসিয়ে দিলে। যখন বোঝা গেল ধোয়ার পিছনে আগুন নেই, তখন তার কি স্বস্তি। কথাগুলো কি মনে আছে তুলিকার? সুহাস অস্ফুটে বলল, তোমার দুটো বাচ্চা? হ্যাঁ, ছেলে 10, মেয়ে 7। দুটোই যা বিচ্ছু হয়েছে, বাবা! নেহাত শ্বশুর শাশুড়ি ওখানে আছেন, নইলে আমাকেও আগে তল্পি তল্পা গোটাতে হতো। বলতে বলতে হঠাৎ থমকালো তুলিকা, চোখ সরু করে বলল, তুমি আমার কোনো খবরই রাখো না, তাই না? না মানে। সুহাস সামান্য অপ্রতিভ বোধ করল। সঙ্গে সঙ্গে এও মনে হলো, প্রাক্তন স্ত্রীর বেশি খোঁজ রাখাটা কি শোভন? তবু আমতা আমতা করে বলল, না না, কাজকর্মে ব্যস্ত থাকি, তুমিও তো এখন এই শহরে নেই, তাই জানতে পারি না। আমি কিন্তু সব জানি, এভরিথিং। কি কি জানো? এই যেমন ধরো, তুমি আর জেমস ইন্ডিয়ায় নেই, ব্ল্যাক বক্সে জয়েন করেছ। মধুরিমাকে তুমি চুপি চুপি রেজিস্ট্রি করেছিলে, পরে বন্ধুবান্ধবদের খাইয়েছ। মধুরিমা নিউজ মিডিয়ায় চাকরি করত, ছেড়ে এখন ভিজুয়াল মিডিয়ায় ঢুকেছে। সেলিমপুরের ফ্ল্যাটখানা বেচে দিয়ে তোমরা যোধপুর পার্কে উঠে গেছ। তোমাদের একটাই মেয়ে, নাম নিপবিধি।
মধুরিমাই পছন্দ করে নামটা রেখেছে। বাচ্চা হওয়ার আগে মধুরিমার অনেক কমপ্লিকেশন দেখা দিয়েছিল। তোমার বাবা মা আছেন এখন আসানসোলে, তোমার ভাইয়ের কাছে। গড়গড় করে বলে চলেছে তুলিকা। সুহাসের গা শিরশির করে উঠল। যার অস্তিত্বই সে মন থেকে মুছে ফেলেছিল, অবরে সবরেও যার স্মৃতি উকি দেয় কিনা সন্দেহ, অলক্ষ্যে সে তার উপর নজর রেখে চলেছে। কেন? এখনও কি তার উপর কোনো দুর্বলতা রয়ে গেছে তুলিকার? অস্বস্তিকর ভাবনাটাকে কাটাতে জোর করে হেসে উঠল সুহাস। গলায় লঘু সুর ফুটিয়ে বলল, ওরে বাবা, তুমি কি ডিটেকটিভ লাগিয়ে রেখেছ নাকি? মোটেই না, খবর তো বাতাসে ভাসে। মানে? সুহাস সন্দিগ্ধ চোখে তাকালো। ফেসবুক? হুম, আমার ফেসবুকে ইন্টারেস্ট নেই। ভুরুর ভাঁজ চওড়া হলো। মগজ হাতড়াচ্ছে সুহাস। আর কি হতে পারে? ঘাবড়ে গেলে নাকি? তুলিকা মিটিমিটি হাসছে। মনে আছে কি, আমার আর মধুরিমার এক কমন ফ্রেন্ডই তোমার সঙ্গে মধুরিমার আলাপ করিয়ে দিয়েছিল। হ্যাঁ, তাই তো। সুহাসের মনে পড়ে গেছে। পৃথা। পৃথাই সেই মেয়ে, তুলিকার স্কুলমেট। মধুরিমার সঙ্গে খবরের কাগজের অফিসে ছিল। এখনও মধুরিমার সঙ্গে দোস্তিটা ছেড়েনি। মধুরিমাও কি পৃথার কাছ থেকে তুলিকার খবর নেয়? হতেও পারে। সুহাসকে অবশ্য বলেনি কখনো। বলবার সময়ই বা কোথায়? তারা দুজনে যে যার বৃত্তে ছুটছে সারাক্ষণ। বাড়িতে যতক্ষণ থাকে মেয়ে আর সংসারেই মধুরিমা হাবুডুবু। তাছাড়া তুলিকার মতো গপবাস্ত মধুরিমা নয়, তুলিকার মতো কৌতূহলীও নয় মধুরিমা। বরের আগের পক্ষের বই সম্পর্কে তার কোনো আগ্রহ আছে বলে তো মনে হয় না। 10 বছরের বিবাহিত জীবনে মধুরিমা 5-12 তুলিকার নাম উচ্চারণ করেছে কিনা সন্দেহ। সত্যি বলতে কি, মধুরিমার কৌতূহল কম বলেই না তাদের সংসারটা শান্ত নদীর মতো বইছে নিস্তরঙ্গভাবে। এতই তরঙ্গবিহীন, মাঝে মাঝে স্থির জল বলে ভ্রম হয়। তুলিকা পাশে উসখুস করছিল। এদিক ওদিক দেখতে দেখতে বলল, টয়লেটটা কোথায়? সুহাস আঙুল তুলে দেখালো। ওই যে, সোজা গিয়ে ডান দিকে। তুলিকা উঠে দাঁড়ালো। 1 মিনিট, আমি আসছি। দুলে দুলে চলছে তুলিকা। আন্দোলিত হচ্ছে ভারী নিতম্ব। সুহাস দেখছিল এক দৃষ্টে। এক সময়ে যথেষ্ট আকর্ষণীয় ছিল তুলিকার ফিগার। এখন কি বিশ্রী বেঢপ! ওই মহিলার প্রেমে একসময় আকণ্ঠ ডুবেছিল সে। কেন? তুলিকার কোন গুণটা টেনেছিল তাকে? তাদের প্রথম আলাপটা মনে পড়ে গেল সুহাসের। আচমকাই ভেবেছিল কবে স্মৃতি থেকে ধুয়ে মুছে গেছে। কিন্তু দিব্যি স্মরণে আছে তো। সবে লালা কোম্পানির জঘন্য চাকরিটা ছেড়ে সে জয়েন করেছে জেমস ইন্ডিয়ায়। অফিস ট্যুরে যেতে হয়েছিল বহরমপুর। স্টকিস্টদের গলিতে ডিলারের সঙ্গে মিটিংটা একদিন পিছিয়ে গেল। ফাঁকা দিনটাকে কাটাতে নিয়তিই বুঝি তাকে টেনে নিয়ে গেল মুর্শিদাবাদ। তখনই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ইতিহাস পড়াতো তুলিকা। 3 বয়স্কা সহকর্মীর প্রায় গাইড হয়ে সেও অতীতের নবাবপাড়ায় হাজির। এমন চমৎকারভাবে ঐতিহাসিক স্থানটির গল্প শোনাচ্ছিল, কখন যে সুহাস তাদের সঙ্গী বনে গেছে সুহাস জানতেও পারেনি। এমন উচ্ছল ছিল তুলিকা, কথায় কথায় হাসিতে ভেঙে পড়ছে। 27 বছরের সুহাস মুগ্ধ না হয়ে পারে? সেই পরিচয় সুতো ছিল না, বরং ঘন হল ক্রমশ। তখনও মোবাইলের যুগ আসেনি। কলকাতায় ফিরে তুলিকার বাড়িতে ফোন করল সুহাস। ও পক্ষ থেকে সাড়া মিলল বলেই না সে এগোতে পারল। তারপর তো 3টে বছর কত হইচই, হাসি হল্লা, সিনেমা, রেস্টুরেন্ট, সারাটা দিনের জন্য হুটহাট এদিক সেদিক বেরিয়ে পড়া, বন্ধুবান্ধবদের দঙ্গলে গিয়ে অনন্ত আড্ডায় মেতে ওঠা। আর তুলিকা থাকলে আড্ডা তো জমবেই। অত আমোদে মিশুকে মেয়ে কটাই বা মেলে। কি আশ্চর্য, বিয়ের পর ওই তুলিকাই কেমন ছ্যাবলা, অগভীর মনে হতে লাগল।
প্রেমের দিনগুলোতে সুহাসের প্রতিটা খুঁটিনাটি ব্যাপারে কি নজরই না রাখত তুলিকা। কোন প্যান্টের সঙ্গে কি শার্ট পরবে, কোন চশমার ফ্রেমে সুহাসকে বেশ আকর্ষণীয় দেখায়, তুলিকায় স্থির করে দিত সব। 3 দিন দেখা না হলেই অমনি ফোনের পর ফোন। আয়, কি করছো? কাল একবার এসো না প্লিজ, আমার বড্ড একা লাগছে, বড্ড। বলো তো, ছুটির পর আমি তোমার অফিসে চলে যেতে পারি। শুনে তখন মনটা থই থই, কানে যেন জল তরঙ্গ বাজছে। অথচ গাঁটছড়া বাঁধার পর ওই গুণই যেন বিভীষিকা। কি বউরে বাবা, প্রতিটা বিষয়ে এত বেশি নাক গলায়, তা সে অফিসই হোক কি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব। তুলিকা যেভাবে চাইবে, যা চাইবে, সব কিছু হতে হবে সেই মতো, অন্যথায় অশান্তি, চেঁচামেচি। সুহাসের জীবনে এক কণা ব্যক্তিগত স্পেস রাখার জো নেই। সর্বক্ষণ অনন্ত খবরদারি চলছে। বাচ্চা কাচ্চা হলে হয়তো তখন মনোযোগ অন্যদিকে ঘুরত, কিন্তু সেগুড়েও তো বালি। সামান্য একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, তাতেই যা সিন করল। হোফ, আর বেশি দিন একসঙ্গে থাকলে সুহাস বুঝি দম বন্ধ হয়ে মরে যেত। ভাগ্যিস ওই সংকটকালে মধুরিমা এসেছিল। হ্যাঁ, মধুরিমার স্বভাব এক্কেবারে আলাদা, অনেক বেশি অন্তর্মুখী। সুহাসের গণ্ডির মধ্যে কক্ষনো ঢোকে না। কথাবার্তা, হাসি, দুঃখ সবই তার মাপাজোপা, অদৃশ্য এক তারে বাঁধা। মধুরিমার সঙ্গে কি সুহাস ভালো আছে? সংসারটাকে বড় বেশি নিষ্প্রাণ লাগে নাকি এক এক সময়? মনে হয় নাকি তারা দুখানা রোবট বাস করছে পাশাপাশি? সুহাস তাহলে ঠিক কী চায়? তুলিকা আর মধুরিমা দুজনে কি তাকে দুভাবে পীড়ন করছে? নাকি সুহাসের মানসিক গঠনটাই এমন, কোনো অবস্থাতেই সে সন্তুষ্ট নয়, আর এই অতৃপ্তির জন্যই শুধু অন্যদের সে দায়ী করে। নিজেকে আয়নার মুখোমুখি দাঁড় করানোটা তার ধাতে নেই। ভাবনাটা ছিঁড়ে গেল। টয়লেট ঘুরে ফিরেছে তুলিকা। নিজেকে চেয়ারে স্থাপন করতে করতে বলল, দিল্লি থেকে কি তুমি অফিসের কাছে যাচ্ছ? সুহাস ঘাড় নাড়ল। কাল মিটিং আছে। কটায় তোমার ফ্লাইট? 6:40। ওরে বাবা, সবে তো এখন 4:45। এখনও প্রায় 2 ঘন্টা। তা 7 সকালে এসে বসে আছো যে বড়? সুহাস মনে মনে বলল, বোধহয় তোমার সঙ্গে মোলাকাত হওয়ার জন্য। মুখে জবাব না দিয়ে একটু হাসল শুধু। তুলিকা মজা করার সুরে বলল, মধুরিমার পাল্লায় পড়ে একটা পরিবর্তন তোমার হয়েছে। লেট লতিফপনা ঘুচেছে। আগে আগে এসে বসে আছো। সুহাস এবারেও বলতে পারল না সে লেট লতিফ না ব্যস্ত ব্যাগিস। তা নিয়ে মধুরিমার কোনো তাপ উত্তাপই নেই। এবারও শুধু অল্প হাসল সুহাস। তুলিকার প্রশ্নের শেষ নেই। ফের জিজ্ঞাসা করল, দিল্লিতে উঠছ কোথায়? হোটেলে, নাকি তোমার সেই মামাতো ভাইয়ের বাড়ি? তোমার তাকে মনে আছে? থাকবে না? কি দারুণ একটা ঢাকায় জামদানি প্রেজেন্ট করেছিল। ধন্য স্মৃতি বটে। কত তুচ্ছ কারণের অনুষঙ্গে কত কী যে মগজের ভাণ্ডারে জমিয়ে রাখে মানুষ। জিজ্ঞেস করলেই হয়তো তুলিকা ঝট করে বলে দেবে বিয়ের অ্যানিভার্সারিতে সুহাস তাকে কী গিফট দিয়েছিল। বোধহয় দামি ঘড়িটড়ি গোছের কিছু দিয়েছিল, শাড়িও হতে পারে। সুহাসের ঠিকঠাক মনে নেই। সম্ভবত মনে রাখতে চায়নি বলেই বাতিল হয়ে গেছে স্মৃতি থেকে। পলকের জন্য সুহাসের মনে হল তাদের 26 মাসের বিবাহিত জীবনটা কি নিখুঁতভাবে মনে আছে তুলিকার, তিক্ততা মাধুর্য সমেত, নাকি অপছন্দের অংশগুলো ঝেড়ে ফেলেছে মগজ। অস্বস্তিকর চিন্তাটাকে মনে আর বাড়তে দিল না সুহাস। আলগাভাবে বলল, না, কারুর বাড়িটারি যাব না, অফিসের গেস্ট হাউসে থাকব। সেটা কোথায়? এয়ারপোর্টের কাছে? খুব দূরে নয়, বেরিয়ে বড় জোর মিনিট 40 লাগবে। ড্রিঙ্ক কি এখনও আগের মতোই করো, না বেড়েছে? ওই আর কি, খাই না। মধুরিমা বুঝি তোমায় স্বাধীনতা দিয়ে রেখেছে?
অন্তত তোমার মতো ট্যাবু নেই বলতে গিয়েও সুহাস গিলে নিল। অল্প সময়ের জন্য দেখা হয়েছে, অপ্রিয় প্রসঙ্গ না তোলাই তো ভালো। মদের ব্যাপারে অত্যন্ত সূচিবাই তুলিকার। সুহাসের মুখে গন্ধ পেলেই এমন চেল্লামেল্লি জুড়ত। পুরনো সেসব কথা উস্কে দিয়ে সুহাসেরই বা কী লাভ? মৃদু হেসে উত্তরটা এড়িয়ে গেল সুহাস। ঘড়িটা একবার দেখে নিয়ে পাল্টা প্রশ্ন চুলল। তোমার ফ্লাইট কটায়? 6:10। এবার বোধহয় বোর্ডিং শুরু হবে। ধুত, 6:45 আগে গেটই খুলবে না। সুহাস হালকা সুরে বলল, তুমি কিন্তু একই রকমই আছো। যেমন? ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে স্টেশনে হাজির হতে হবে। যদি পথে জ্যাম হয়, যদি হাওড়া ব্রিজ ভেঙে পড়ে, যদি ফেরি সার্ভিসও বন্ধ হয়ে যায়। সুহাস হাসছে। এয়ারপোর্টে আজ কখন এসেছ? আমি বাবু একা যাচ্ছি, সঙ্গে দুখানা সুটকেস। কেন রিস্ক নেব? 4টের মধ্যে ঢুকে গেছি। পারো বটে, চিরকালের টেনশনের পাবলিক। মানুষের অভ্যাস কি সহজে বদলায়? তুলিকা যেন একটু বাঁকা হাসল। মধুরিমাকে রেজিস্ট্রির দিনেও তুমি নিশ্চয়ই দেরিতে পৌঁছেছিলে। প্রত্যক্ষ খোঁচা ফের স্মরণ করিয়ে দিল সুহাসের বদ অভ্যাসটাকে। তুলিকার বেলায় সুহাস রেজিস্ট্রি অফিসে পৌঁছতে 8 ঘন্টা দেরি করেছিল। সেই ক্ষোভ তুলিকা এখনও পুষে রেখেছে। ঝগড়াঝাটির মুহূর্তে কতবার যে ছুঁড়েছে ওই তীরটা। আজ অবশ্য বিদ্রুপটা সেভাবে গায়ে মাখল না সুহাস। ঠাট্টার সুরেই একটা পাল্টা স্বর হানতে যাচ্ছিল। তুলিকার ব্যাগে তখনই সুরেলা ধ্বনি। আড়াআড়ি চেন খুলে তুলিকা বার করল মোবাইল ফোন। মনিটরে চোখ পড়তেই হাসিতে ভরে গেছে মুখখানা। ফোনে কান চাপতে চাপতে সুহাসকে বলল, হিমাদ্রি, অফিসে একটু ফাঁক পেয়েছে কি অমনি। ব্যাস, তুলিকা ডুবে গেছে কথায়। কল কল চলছে তো চলছে, চলছে তো চলছেই। প্রাণপণে অন্যমনস্ক থাকার চেষ্টা করল সুহাস। চোখ ঘুরছে দোকানপাট, প্রতীক্ষারত প্যাসেঞ্জারে। তবু টুকরো টাকরা সংলাপ এসেই যায় কানে। কতবার যে তুলিকার স্বর উঠল নামল, কত বিভঙ্গে যে চলছে আলাপচারিতা। অবশেষে থেমেছে ফোনালাপ। মোবাইল ফের ব্যাগে রাখতে রাখতে পুলকিত মুখে তুলিকা বলল, পারেও বটে, এখনই অফিস থেকে বেরিয়ে পড়েছে। যত বলি আমার ফ্লাইট নামতে নামতে সেই 8টা। আর একটু দেরি হবে, সুহাস বলে ফেলল। 8:30 ধরে রাখো। তাহলেই বোঝো, এত আগে রওনা দেওয়ার কোনো মানে হয়? বলে এয়ারপোর্ট এতটা দূরে, সন্ধেবেলায় গাড়ি ঘোড়া বড্ড বেশি থাকে, ওদিকে তুমি লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকবে। সুহাস মনে মনে বলল, আদিক্ষেতা। মুখে বলল, ভদ্রলোক তো খুব কেয়ারিং, ভীষণ। মাঝে মাঝে এমন করে আমি লজ্জায় পড়ে যাই। এই তো বাড়িতে বসে মোটা হয়ে যাচ্ছি বলে আমায় জিমে পাঠানোর জন্য ক্ষেপে উঠেছে। এখন বলল বন্দোবস্তও নাকি করে ফেলেছে। সুহাসকে এসব শোনানো কি তুলিকার কাছে খুবই জরুরি? ইচ্ছে করে শোনাচ্ছে? বিশেষ ধরনের মজা পাচ্ছে কি? এমন সরলভাবে বলছে, বিরক্তি প্রকাশ করাও কঠিন। গলায় একটা সরল ভাব বজায় রেখে সুহাস বলল, ভালোই তো, তোমার বর যখন তোমায় রোগা দেখতে চায়। বকো না তো, এই বয়সে ওসব আর পোষায় নাকি? তুলিকা চোখ ঘোরাল। বাবুর আবার আবদার কত, বলে কাল বাদে পরশু থেকেই নাকি যেতে হবে। আমি সাপ বলে দিয়েছি, গিয়ে আমি 1 সপ্তাহ জিরব, তারপর ওসব দেখা যাবে। তুলিকার উচ্ছ্বাসটা কিছুতেই গিলতে পারছিল না সুহাস। অস্ফুটে উচ্চারণ করল, হো। তুলিকার ভ্রুক্ষেপ নেই, নিজের মনেই বলে চলেছে। অবশ্য ছেলে মেয়ে দুটো আমায় তিষ্ঠ হতে দেবে না। দুটোই তো বাপের লেজুর। বাবা যদি প্ল্যান করে থাকে, ছেলে মেয়ে আমার কানের পোকা বার করে দেবে। মোটা হয়ে যে কি ঝঞ্ঝাটে পড়লাম। মুখে ঝামেলার কথা বলছো বটে, কিন্তু হাবে ভাবে সেরকম কোনো লক্ষণই নেই, বরং একটা গদগদ ভঙ্গি। বহুক্ষণ ধরেই প্রশ্নটা আটকে ছিল সুহাসের স্বরযন্ত্রে। এবার মুখ ফসকে বেরিয়েই গেল। এবার তাহলে তুমি খুব সুখী হয়েছ, তাই না তুলিকা? একটু যেন থমকালো তুলিকা। তারপর সুহাসের চোখে
চোখ রেখে বলল, যদি কিছু মাইন্ড না করো একটা কথা বলবো। কি? আমার মাঝে মাঝে মনে হয় আমরা কি ভয়ঙ্কর মিসম্যাচ ছিলাম। কেমন করে যে 2 বছর একসঙ্গে কাটিয়েছি ভাবলেই দুঃসময় মনে হয়। ভাগ্যিস তুমি মধুরিমার প্রেমে পড়েছিলে, ছাড়াছাড়িটা তাই হয়ে গেল। তখন মধুরিমার ওপর খুব রাগ হয়েছিল। এখন ওকে মনে মনে ধন্যবাদ দিই। মধুরিমা আমাদের দুজনকেই বাঁচিয়ে দিয়েছে। কি বলো? সুহাসের স্বর ফুটছিল না। কোনো ক্রমে ঢোক গিলে বলল, হ্যাঁ, বটেই তো। তুমি আর মধুরিমাও নিশ্চয়ই খুব সুখী। সে নিশ্চয়ই আমার মতো তোমাকে জ্বালায় না। তোমায় একটা ফুটফুটে মেয়ে দিয়েছে। কি জবাব শুনতে চাই তুলিকা? কেন তুলিকার চোখ দুটো জলজল করছে? ও চোখে তো খুশি নেই, বরং একটা চোরা ঈর্ষাই উকি দিচ্ছে যেন। সুহাস হঠাৎ হো হো করে হেসে উঠল। আরে সে আর বলতে, পসিবলি উই আর দ্য হ্যাপিয়েস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। আমরা দুজনে দুজনকে এমন ফিল করতে পারি। বাহ, খুব ভালো। এক চিলতে হাসি ঠোঁটে ধরে রেখেছে তুলিকা, কিন্তু তার মুখমণ্ডলে আর দীপ্তি নেই। একটু যেন অভিমানও সহসা। ব্যাগ থেকে মোবাইলখানা বার করল, ঢুকিয়ে দিল পর মুহূর্তে। সুহাসের পাশে বসে আছে তুলিকা। বসেই আছে। প্রতিটি মুহূর্তকে যেন অনন্ত মনে হচ্ছিল সুহাসের। সময় যে এত প্রলম্বিত হতে পারে সুহাসের ধারণাই ছিল না। ঘড়ির কাঁটা এত আস্তে করে। বেঙ্গালুরু ফ্লাইটের যাত্রী আরোহণ পর্ব শুরু হয়েছে। তুলিকা উঠল চেয়ার ছেড়ে, সুহাসকে বলল, যাই তাহলে। সুহাসের ঠোঁট নড়ল। এসো। ভালো থেকো। তুমিও। পায়ে পায়ে চলে গেল তুলিকা। সুহাস স্থির বসে। ল্যাপটপটা আর খোলা হলো না। টিভিই দেখছে। না, বাদরের জীবনযাপন নয়, সম্ভবত অন্য কিছু, কিংবা কিছুই না। শীত শীত করছিল সুহাসের। অচেনা এক হিমেল করুণা জাগছে বুকে। হঠাৎই তুলিকার জন্য, বুঝিবা নিজের জন্য। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প দুজনে দেখা। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শোনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।